পৃথিবী যখন বড় একটি অ্যাস্টেরয়েডের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছে, তখন এই লোকটি একটি ক্যাঙ্গারুর সাথে বেঁচে আছে। এখন তারা কিভাবে একসাথে সার্ভাইভ করবে, এই সব কিছুই দেখব 2022 সালে মুক্তি পাওয়া মুনম্যান সিনেমাটিতে। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা ওয়ে নামের এক লোককে রকেটে বসে চাঁদে যেতে দেখতে পাই, কিন্তু এরই মাঝে পাই নামের এক বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে যেতে থাকে। এটা সেই অ্যাস্টেরয়েড থেকে বড় ছিল যেটা পৃথিবীতে পড়ার কারণে ডাইনোসররা ধ্বংস হয়ে গিয়েছে। এখন এই পাই নামের অ্যাস্টেরয়েড থেকে বাঁচার জন্য মানুষরা একটা প্ল্যান করে। চাঁদে যে বেস স্টেশনে ওয়ে যাচ্ছিল, সেই বেস স্টেশনটি মানুষের প্ল্যানের অংশ হিসেবে বানানো হয়েছে, যেখানে অ্যাস্ট্রোনটরা অনেক ভয়ঙ্কর ধরনের হাতিয়ার তৈরি করবে, যেটা দিয়ে অ্যাস্টেরয়েডকে ধ্বংস করা হবে এবং সেটার ধ্বংসাবশেষ চাঁদে থাকা গ্র্যাভিটির সাহায্যে পৃথিবী থেকে দূরে টেনে নিয়ে আসা হবে। একটানা 8 বছর কঠোর পরিশ্রম করার পর অবশেষে মানুষরা এই মিশনে সফল হয়। এখন নিজের কাজ শেষ করে ওয়ে এবং তার সাথীরা পৃথিবীতে ফিরে যেতে প্রস্তুত হতে থাকে, কিন্তু ফেরত যাওয়ার আগে ওয়ে তার কমান্ডার জিং এর সামনে নিজের ভালোবাসার কথা বলতে চাচ্ছিল। ওয়ে এটার প্রস্তুতি নেওয়ার জন্য সে তার রুমে গিয়ে হেডফোনে গান লাগিয়ে একটা লেটার লেখা শুরু করে। সেই সময় জুন আমার এক অ্যাস্ট্রোনট ঘাবড়ে জিং এর কাছে এসে একটা খবর দেয়। আসলে তারা যে অ্যাস্টেরয়েডকে ধ্বংস করেছে সেটার কিছু ধ্বংসাবশেষ তাদের বেসের দিকেও আসছে, যেটা কিনা আর আধা ঘন্টার মধ্যে এখানে এসে পড়বে। এই খবরটা পাওয়ার সাথে সাথে জিং পুরো বেস স্টেশনকে খালি করার অর্ডার দেয়, যার পরে সবাই খুব দ্রুত নিজেদের রকেটের দিকে ছুটে যায়। কিন্তু এদিকে রুমের মধ্যে ওয়ে এখনও তার লাভ লেটার লেখাতে ব্যস্ত ছিল, আর কানে থাকা হেডফোনের কারণে সে ওয়ার্নিং অ্যালার্মও শুনতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ পর তার নজর প্রথম রকেটের উপর পড়ে, যেটা লঞ্চ হয়ে গিয়েছে। এইগুলো দেখে সে খুব দ্রুত তার রকেটের দিকে যেতে থাকে, যদিও সেখানে আরো 6টি রকেট অবশিষ্ট ছিল, যেটা দেখে ওয়ে কিছুটা স্বস্তি পায়। কিন্তু তখন 5টি রকেট একসাথে উড়ে যায়, যেটার পর ওয়ের কাছে লাস্ট একটি রকেট বাকি ছিল। সে তার টিমের সাথে সংযোগ করার পুরোপুরি চেষ্টা করে, কিন্তু কোনো রাস্তা না থাকায় সে তার রোভারকে টপ স্পিডে নিয়ে যায়। কিন্তু রাস্তায় তার সামনে একটি বড় গর্ত ছিল, আর তার রোভার সোজা সেই গর্তে পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে গর্ত থেকে বের হয়ে আসে, ততক্ষণে শেষ রকেটটি উড়ে চলে যায়। আর এতক্ষণে তো সেই জায়গায় অ্যাস্টেরয়েডের ধ্বংসাবশেষ পড়তে শুরু করেছে, যেটা থেকে বাঁচার জন্য ওয়ে আরেকটি গর্তে লুকানোর কথা ভাবে। কিন্তু সে সেখানে যাওয়ার সময় অ্যাস্টেরয়েডের কিছু অংশ সেই গর্তেও পড়ে যায়, যার ফলে ওয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে, যার কারণে সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার হুঁশ আসে, তখন তার বিশ্বাস ছিল পৃথিবী থেকে তাকে খোঁজা কোনো কঠিন বিষয় নয়। কিন্তু তখন অনেক বড় একটা অ্যাস্টেরয়েড সোজা পৃথিবীতে পড়ে, যার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। পরবর্তী 6 মাস ওয়ে ক্রমাগত পৃথিবীর সাথে সংযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সফলতা না পাওয়ার কারণে সে তার ভাগ্যকে স্বীকার করে নেয়। ভাগ্যক্রমে এই স্পেস স্টেশনে প্রচুর খাবার পানি মজুদ রয়েছে, যেটা দিয়ে ওয়ে তার বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। সব শহীদদের দাফন করার পর ওয়ে তার জীবনের সব ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেয়, যেটার মধ্যে প্রথমে আসে কমান্ডার জিং এর রুমের মধ্যে কিছুটা সময় কাটানো। কিন্তু সে জিং এর রুমের পাসওয়ার্ড জানতো না। তার দ্বিতীয় ইচ্ছা ছিল চাঁদের মাটিতে সার্ফিং করা, কিন্তু শুরুতে এটা করতে গিয়ে সে খারাপভাবে উপর থেকে পড়ে যেতে থাকে। তবে অনেকদিন চেষ্টা করার পর অবশেষে সে সার্ফিং করতে সফল হয়, কিন্তু এখনো সে জিং এর রুমের পাসওয়ার্ড খুঁজে পায় না। সে অনেক র্যান্ডম পাসওয়ার্ড টাইপ করে, কিন্তু কোনো কাজ হয় না, যেটা তার রেগে সে ওই দরজাটা গিয়ে উড়িয়ে দেয়। যার পরে সে জিং এর একটি ফটোর সাথে ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা করতে গিয়ে জিং এর মুখের উপর চচ পড়ে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে জিং এর ছবিটাতেই চুমু দিয়ে দেয়। কিন্তু সে জানতো না এই বেস স্টেশনের পুরো টিম তাকে পৃথিবীতে থাকা হেডকোয়ার্টার থেকে দেখছিল, আর তার এই কাজ দেখে সবাই নিজেদের চেহারা সরিয়ে নেয়। আর এদিকে জিং তো এগুলো দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে তারা ওয়ের সঙ্গে কথা বলতে পারছিল না, শুধু সেখানে থাকা ক্যামেরার সাহায্যে তাকে দেখতে পারছিল। এখন যেহেতু ওয়ে কোনো বিপজ্জনক সমস্যাতে আছে বলে মনে হচ্ছিল না, তাই জিং ওয়ের রেস্কিউ মিশন বাতিল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু চেয়ারম্যান কাং তাদের বলে সরকার আগামী 30 দিনের মধ্যে ওয়ের এই নতুন জীবনকে সারা বিশ্বে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। আসলে অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করার পর 30% জমি পানিতে ডুবে যায়, যার কারণে পৃথিবীতে থাকা বেশিরভাগ মানুষের জীবন পুরোপুরি পাল্টে যায়। আর সরকার ওয়ের সাহায্যে সবার মনে একটা নতুন আশা তৈরি করতে চায়, যে দেখো এই লোকটি একা চাঁদে আটকে আছে, কিন্তু তবুও সে কত সুন্দর জীবন কাটাচ্ছে। তবে অ্যাস্ট্রোনট জু ওয়েকে এই কাজের জন্য যোগ্য মনে করে না, যে হতে পারে পরবর্তীতে সে আর সেখানে একা থাকতে পারবে না, যার কারণে একদিন সে নিজেকে শেষ করে দিবে। তাহলে তো সবার মনে একটা প্রভাব পড়ে যাবে। কিন্তু জিং জুকে বলে তারা ওয়ের আওয়াজকে ডাবিং করে সবার সামনে আনবে, যেন জিংরা নিজের ইচ্ছা অনুযায়ী ওয়ের আওয়াজকে যে কোনো দিক দিয়ে নিয়ে যেতে পারে, যার ফলে মানুষদের মনে খারাপ প্রভাব পড়াকে কন্ট্রোল করা যাবে। এরপর জিং রেডিওর সাহায্যে ওয়ের জীবনের একটা মিথ্যা গল্প বলে, যে ওয়ে একজন ক্রু মেম্বারকে বাঁচাতে রকেটে নিজের সিট ছেড়ে দিয়েছে। এদিকে 196 দিন কেটে যাওয়ার পর একদিন ওয়ে তার একটা ওষুধ নেওয়ার জন্য ওয়ার হাউসে যায়, আর এদিকে হেডকোয়ার্টারে ওয়ের আওয়াজকে ডাব করার জন্য ফ্লুটিস্ট নামের এক ভয়েস আর্টিস্টকে ডাকা হয়। আর এদিকে ওয়ে যখন ওয়ার হাউসে প্রবেশ করে, তখন তার নজর একটা নতুন অজানা জিনিসের ছায়ার উপর পড়ে,
যেটাকে ওয়ে প্রথমে মেয়ে মনে করে আর তার সাথে কথা বলতে থাকে। কিন্তু যখন সে তার কাছে পৌঁছায় তখন সে দেখে সেটা তো একটা শক্তিশালী ক্যাঙ্গারু। আর সেই সময় যখন লাইভ স্ট্রিমিং চালু করা হয় তখন ক্যামেরা সোজা সেই ক্যাঙ্গারুর চেহারার সামনে চলে যায়। আর এদিকে সব বিষয় থেকে অজান্তের কারণে ফ্লুটিস্ট ক্যাঙ্গারুর মুখের ঠোঁটের অনুসরণ করে ডাবিং করা শুরু করে দেয়। যদিও জিং তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল আর অনেক মানুষ এই জিনিসটাকে দেখে ফেলেছে। আর এই ভুলটার জন্য জিংকে চেয়ারম্যানের সামনে হাজির হতে হয়। এখানে তারা জানায় কং নামের এক ক্যাঙ্গারুকে বেস স্টেশনেই রেখে এসেছে। আর ওদিকে ফ্লুটিস্ট কোনো ভয়েস আর্টিস্ট নয়, বরং সে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের জিনিসের ভয়েস ওভার করে। এখন এই ভুলের পর জিং সিদ্ধান্ত নেয় তারা ভিডিও ডাব করার বদলে সেটাকে একটা স্টোরির মতো শোনাবে। ওদিকে বেস স্টেশনে কংকে অর্থাৎ সে ক্যাঙ্গারুকে নিজের কাছে ডাকার জন্য ওয়ে একটা ফিমেল ক্যাঙ্গারুর গেট আপ ধারণ করে। কিন্তু কং যখন সত্যিটা জানতে পারে তখন সে তার ধোলাই করতে থাকে, যেটা দেখে লাইভ স্টোরি বলতে থাকা ফ্লুটিস্ট জোরে জোরে হাসতে থাকে। যার পরে জিং সব দোষ নিজের কাঁধে নেয়। তখনই তাদের কাছে খবর আসে বেস স্টেশনে কং আর ওয়ের মধ্যে একটা ফাইটিং ম্যাচ হবে। যার পরে সবাই খুব মনোযোগের সাথে সেই ম্যাচকে দেখতে থাকে। আর তখন কং তার শক্তি দেখিয়ে ওয়েকে মেরে অজ্ঞান করে দেয়। আর এই অবস্থা দেখে জিং তার সাথে কথা বলার চেষ্টা করে। এরপর ওয়ের যখন হুঁশ আসে তখন সে কমিউনিকেশন মনিটরে ভয়েস লাইন দেখতে পায়, যেটা দেখে সে খুশিতে কাঁদতে থাকে। কাউকে শুনতে না পারলেও সে এতে খুশি ছিল যে পৃথিবীতে এখনো কেউ বেঁচে আছে। নিজেদের মধ্যে সমঝোতা করার পর তারা দুজনেই রোবারে বসে একটি ভাঙা অ্যাপোলো 18 স্পেস ক্রাফটের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন তারা সেটার ব্যবহার করে লুনার স্টেশনে যেতে পারে। এখানে ওয়ে তার পুরো চেষ্টা দিয়ে লুনার ডগকে খুঁজতে থাকে, যেটা কিনা ওয়ের সাহায্য করতে পারবে। এরপর ওয়ে তার পুরো মনোযোগ সেই স্পেস ক্রাফটটিকে ঠিক করার কাজে দেয়, যেটা দেখে পৃথিবীতে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর জিং যখন তার ফাইল চেক করে তখন জানা যায় ওয়ে আসলে ফ্লাইট ডাইনামিক ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু সেই বেস স্টেশনে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করছিল। এদিকে মোট 282 দিন হয়ে যায়। একদিন ওয়ে থেকে মনে পড়ে তারা এখানে থাকা একটি হাতিয়ারকে প্রোটোটাইপ ইঞ্জিনের মতো ব্যবহার করতে পারবে, কিন্তু এটা অনেক বিপজ্জনক। তবে এর পরেও কং তার সাথে থাকার জন্য তৈরি ছিল। ওয়ের কথা শুনে অ্যাস্ট্রোনট জু বলে এই কাজটা হতে পারে, কিন্তু সূর্য ডোবার আগে সেটাকে বেসের মধ্যে আনা অনেক মুশকিল, কারণ ওয়ের রোভারটি সোলার পাওয়ারে চলে আর চাঁদের একদিন হলো পৃথিবীর 14 দিন। এবং সেই রিসার্চ সেন্টার অর্থাৎ যেখানে হাতিয়ারটি রাখা আছে সেখান থেকে ওয়ের দূরত্ব 2000 কিলোমিটার। তাই হতে পারে ওয়ে সেখানে পৌঁছানোর আগেই যদি সূর্য ডুবে যায় তাহলে ওয়ের গাড়ি থেমে যাবে আর বেশি ঠান্ডার কারণে তার মৃত্যুও হতে পারে। আসার সময় সেই যতটুকু সূর্যের আলো পাবে তা দিয়ে তো গাড়ি চলবে, তবে সূর্য ডুবে গেলে গাড়িতে থাকা ব্যাকআপ ব্যাটারি দিয়ে তারা বাকিটা পথ অতিক্রম করবে। যাই হোক, জিংরা যাত্রা শুরু করে। সে রোভারের স্পিড বাড়িয়ে দ্রুত রিসার্চ সেন্টারে যেতে থাকে। দেখে লাগছিল তারা সূর্যের আলোর সাথে রেস লাগাচ্ছিল, আর এগুলোর মধ্যে তারা শুধু 4 ঘন্টা ঘুমাতো। ওয়ে আর কং একে অপরকে রশি দিয়ে বেঁধে নেয় আর সময় মতো তারা একে অপরকে ঘুম থেকে ডেকে দিত। আর কিছুদিন একটানা গাড়ি ড্রাইভ করার পর ওয়েরা অবশেষে রিসার্চ সেন্টারে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতেই কং সেই হাতিয়ারে থাকা একটা বাটনকে বারবার চাপতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে সেটা তেমন কোনো বাটন ছিল না, শুধু ইঞ্জিন চেক করার বাটন ছিল। আর কং এর এই ভয়ঙ্কর আচরণের কারণে ওয়ে তাকে গাড়ির পেছনে বন্দি করে দেয়। এরপর তারা দুইজন আবার তাদের বেসে ফিরতে থাকে, কিন্তু রাস্তায় কং এর ভ্যানটি ওয়ে থেকে আলাদা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর ওয়ে যখন রেস্ট করার জন্য বাহিরে বের হয় আর কংকে দেখতে যায় তখন সে জানতে পারে কং এর ভ্যানটি তার গাড়ির পেছনে নেই। ওয়ে জানতো যদি সে কংকে খুঁজতে পেছনে ফিরে যায় তাহলে সূর্যের আলো ধীরে ধীরে চলে যাবে এবং তার বেসে ফিরে নেওয়া যাওয়ার একটি ঝুঁকি থাকবে। ওয়ে প্রথমে তো কংকে সেখানে রেখেই সামনে এগোনোর কথা ভাবে, আর ওয়ের এই আচরণ দেখে পৃথিবীতে থাকা সবাই কিছুটা অবাক হয়। কিন্তু কিছুক্ষণ পর ওয়ে পুরো গতিতে আবার কং এর দিকে যেতে থাকে, আর কিছুক্ষণ চলার পর অবশেষে ওয়ে কং এর কাছে চলে আসে। কং খুশিতে তাকে জড়িয়ে ধরে চাটতে থাকে। এদিকে পৃথিবীতে জিংরা সব ক্যালকুলেশন করে জানতে পারে ওয়ের আর সময় থাকতে বেশি ফিরতে পারবে না। তাই জিং সবাইকে খুব দ্রুত লুনার ডক থেকে খোঁজার আদেশ দেয়, যেন সেটার ব্যাটারি ইউজ করে ওয়ে আবার বেশি ফিরে যেতে পারে। এদিকে অনেক সময় ধরে ঘুম না গিয়ে গাড়ি চালানোর ফলে ওয়ে আর কং অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর তখনই সূর্য ডোবার কারণে তাদের কাছে শুধু 5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ রয়েছে। কিন্তু তখনই লুনার ডক হঠাৎ অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু ওয়েদের রোভারটিতে এখন পাওয়ার সেভিং অন থাকার কারণে লুনার ডক তাদের খুঁজতে পারে না। আর এদিকে বেস থেকে 55 কিলোমিটার দূরে থাকা ওয়েদের রোভারের ব্যাটারি শেষ হওয়ার কারণে কেবিন পুরোপুরি জমে যায়, আর বাধ্য হয়ে ওয়ে আর কং রোভার থেকে বাহিরে বের হয়ে আসে।
পৃথিবীতে থাকা জু লুনার ডগের কন্ট্রোল নিজের হাতে নিয়ে সেটাকে ওয়েদের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু রাস্তাতেই ব্যাটারি শেষ হওয়ার কারণে লুনার ডগ অনেক বড় একটা গর্তে পড়ে যায়, যেটা দেখে পৃথিবীতে থাকা সবাই অনেক হতাশ হয়ে পড়ে। ওদিকে কং আর ওয়ে তারাদের দেখে যখন কথা বলছিল তখন ওয়ে জিং এর ভাবনায় হারিয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার হুঁশ আসে তখন সে দেখে কং একটা কাচের রিফ্লেকশনকে পিছু করে এদিক ওদিক দৌড়াচ্ছিল, যেটা দেখে ওয়ে থেকে একটা আইডিয়া আসে আর সে কং এর পেছনে একটা রশি বেঁধে দেয়, যার পরে তার সার্ফিং প্র্যাকটিস অনেক কাজে আসে আর দুজনেই খুব দ্রুত সামনে যেতে থাকে। কিন্তু তখনই তাদের সামনে বিশাল এক গর্ত এসে পড়ে, যেটাকে পার করার জন্য ওয়ে চালাকির সাথে নাইট্রোজেন ট্যাঙ্কের ব্যবহার করে গর্তটি পার করে ফেলে। আর এসব কিছু দেখে পৃথিবীতে থাকা সবাই অনেক খুশি হয়ে যায় আর এখান থেকে সবার মনে একটা নতুন আশা জাগে। ওদিকে নিজেদের বীরত্বের কারণে ওয়েকে পৃথিবীতে অনেক সম্মাননা দেওয়া হয়, যেটাকে নেয়ার জন্য চেয়ারম্যান নিজে যেত। তখন জিং চেয়ারম্যানকে বলে আগামী 3 মাসের মধ্যেই কমিউনিকেশন লাইন ঠিক হয়ে যাবে, যার পরে তারা ওয়ের সাথে যোগাযোগ করতে পারবে। এখন ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে আসছিল, কিন্তু কেউ জানে না পাই স্টোরের একটি বড় অংশ এখনো বিপদ হয়ে সবার অপেক্ষা করছে। অন্যদিকে কং আর ওয়ে খেলা করছিল, কিন্তু তখন কং ভুল একটি তারের স্পর্শ করে ফেলে, যার পরে ওয়ে আগের মতো স্ক্রিনে কিছু সিগন্যাল দেখতে পায়। এখন এগুলো দেখে ওয়ে থেকে লাগছিল হয়তো পৃথিবীতে কেউ বেঁচে নেই, আর হয়তো আগেও কং তার সাথে কিছু করেছিল, তাই এই সময় ওয়ে সিগন্যালগুলো দেখেছে। এখন এগুলো জানতে পেরে ওয়ে অনেক বেশি নিরাশ হয়ে যায়। আর এদিকে জিংরা পুরোদমে কমিউনিকেশন লাইন ঠিক করার কাজ শুরু করে দেয়। কিছুদিন পর ওয়ে কং এর জন্য একটা মহিলা ক্যাঙ্গারুর খেলনা তৈরি করে আর নিজে সবকিছু শেষ করতে সে বেস থেকে বাহিরে বের হয়। এখন ওয়ে খুব হতাশ হয়ে আছে, তাই জিং অবশেষে পুরো পৃথিবীকে জানিয়ে দেয় আসলে ওয়ে এখন কি অনুভব করছে। সাথে সে সবার থেকে সাহায্য চেয়ে সবাইকে নিজেদের টর্চ এবং ফোনে থাকা লাইট জ্বালিয়ে চাঁদের দিকে মারতে বলে। ওদিকে বেস থেকে কিছুটা দূরে ওয়ে যখন তার হেলমেট খুলছিল তখন সে পৃথিবীতে অনেক আলো দেখতে পায়, আর এটা দেখে সে খুশিতে কাঁদতে থাকে। বেসে ফিরে আসার পর ওয়ে যখন কমিউনিকেশন বাটন চাপ দেয় তখন অবশেষে সে সবাইকে দেখতে ও শুনতে পাচ্ছিল। এখানে তারা ওয়েকে পৃথিবীতে তার লাইভ শো এর ব্যাপারে বলে, কিন্তু ওয়ে কিছু বলছিল না, তাই সবাই জিংকে তার সামনে দাঁড় করিয়ে দেয়, যার হ্যালো বলতেই ওয়ে খুব খুশি হয়ে যায়। আগামী কয়েকদিন ধরে সবাই ওয়েকে তার স্পেস ক্রাফটটি ঠিক করার কাজে সাহায্য করে, আর এভাবে সম্পূর্ণ স্পেস ক্রাফটটি ঠিক হয়ে যায়। একদিন রাতে যখন ওয়ে জিং এর সাথে একা কথা বলার সুযোগ পায় তখন ওয়ে জিংকে বলে সে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে শুধু তার জন্যই জয়েন করেছিল। আসলে সে প্রথম এই ডিপার্টমেন্টে জয়েন করার জন্য রাজি ছিল না, কিন্তু একদিন সে তার পাশ দিয়ে জিংকে যেতে দেখে আর তাকে দেখতেই ওয়ের মনে লাড্ডু ফুটে। সে সিদ্ধান্ত নিয়ে নেয় এর সাথে চাঁদে তো আমি গিয়েই ছাড়বো, যার পরে ওয়ে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে ছোট থেকে ছোট কাজ করতে রাজি ছিল। এই কথাগুলো শুনে জিং ও ওয়েকে বলে সেদিন রকেটে বসার সময় সে ওয়েকে দেখেছিল, কিন্তু আফসোস তখন সে তার অপেক্ষা করেনি। তাদের কথাবার্তার মধ্যে কারোরই নজর পৃথিবীর দিকে ধেয়ে আসা পাই স্টোয়েডের বড় অংশটির উপর পড়েনি। এর পরের দিন ওয়ে আর কং নিজেদের বাড়ি ফেরার জন্য পুরোপুরি তৈরি ছিল, আর নিজের টিমের সাহায্যে অবশেষে তারা স্পেস ক্রাফটটি নিয়ে নিরাপদে লঞ্চ করে ফেলে, যেটা দেখে সবাই খুব খুশি ছিল, কারণ মোট 923 দিন কাটানোর পর ফাইনালি তারা লুনার স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে। কিন্তু তখন জু একটা আর্জেন্ট মিটিংয়ে সবাইকে পাই স্টোয়েডের বড় অংশটির ব্যাপারে বলে, যেটা দ্রুত গতিতে তাদের দিকে আসছে। আর এদিকে চেয়ারম্যানের বিশ্বাস ছিল শুধু একজনের উসিলায় তারাই বিপদ থেকে বাঁচতে পারবে, আর সে আর কেউ নয় বরং ওয়ে। তার অ্যাপোলো 18 স্পেসক্রাফটটি মেরামত করার পর সেটি একটি অস্ত্রের মতো তৈরি হয়েছে। এখন এগুলো শুনে জিং কন্ট্রোল রুমে গিয়ে ওয়ের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেয়, যার পরে সবাই অনেক অবাক হয়। এরপর জিং ওয়ের সাথে কথা বলার আগেই ওয়ে এই বিপদের ব্যাপারে জেনে গিয়েছে। আসলে সেই হেডফোনের সাহায্যে তাদের সব কথা শুনে ফেলেছে। আর ওয়ে বলে যেহেতু সেই মিসাইলে ইঞ্জিন নেই তাই তার থেকে নিজেই মিসাইলটি নিয়ে অ্যাস্টেরয়েডে আঘাত করতে হবে, আর মিসাইল অ্যাক্টিভেট হওয়ার আগেই তাকে স্টেশনে ফিরে আসতে হবে। এই মিশনে তার বেঁচে থাকার চান্স খুবই কম, তবুও ওয়ে এই কাজকে করার জন্য রাজি হয়ে যায়, কারণ সে জানে পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব এখন তার কাঁধে। সাথে সে জিংকে বলে যদি ওয়ে মারা যায় তাহলে জিং যেন নিজের জন্য কাউকে খোঁজে, কারণ সে চায় না জিং যেন তার বাকিটা জীবন দুঃখী হয়ে কাটায়। ওয়ের রাজি হতেই সবাইকে আন্ডারগ্রাউন্ড বাংকারে যাওয়ার আদেশ দেওয়া হয়। এদিকে ওয়ে সর্বপ্রথম কংকে তার সিট বেলে বেঁধে দেয় যেন সে নিরাপদে পৃথিবীতে পৌঁছাতে পারে, কিন্তু কং তার বন্ধুর সাথেই থাকতে চায়, কিন্তু ওয়ে তাকে জোর করে বেঁধে দেয়। দুজনের আলাদা হতেই ওয়ে তার মিশন শুরু করে, আর সে অনেক পাথরের সম্মুখীন হয়। সেখান থেকে একটি পাথরের বাড়ি খাওয়ার কারণে তার স্পেস ক্রাফটটি গোল গোল ঘুরতে থাকে, যেটাকে আটকানোর জন্য ওয়ে তার কম্পার্টমেন্টকে ক্রাফট থেকে আলাদা করে দেয়। যার পরে মিসাইলটা একদম ঠিক ছিল, তবে তাদের ইঞ্জিন আলাদা হয়ে গেছে। তখন জিং তাকে জানায় অ্যাস্টেরয়েডের সেই অংশটি তার কাছ দিয়ে যাবে, আর জিং চাচ্ছে না অ্যাস্টেরয়েডের সাথে টক্কর খেয়ে ওয়ের কুরবানি হয়ে যাক। ওয়ে তাকে বোঝায় তাকে এখন শুধু পৃথিবীকে রক্ষা করার কথা ভাবা উচিত।
এরপর সে স্পেস ক্রাফটটিকে অ্যাস্ট্রয়েডের দিকে বেঁকে দেয়। এরপর জিংকে লাইভ স্ট্রিমিং শুরু করতে বলে। এরপর সে মিসাইলকে ডিট্যাচ করে সবাইকে তার সাথে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। সাথে সে সবাইকে বলে সে সবসময় ভাবতো হয়তো সামনের গুলো মরবে, না হলে পেছনের গুলো, মাঝখানে কাজ করাই ভালো, কিন্তু আজ সে পৃথিবী আর অ্যাস্ট্রয়েডের মাঝখানে রয়েছে। এরপর সে জিং এর পছন্দের গান গেয়ে দ্রুত গতিতে অ্যাস্ট্রয়েডের দিকে যেতে থাকে, যেটা দেখে জিং এর সাথে সবাই কাঁদতে থাকে। আর অ্যাস্ট্রয়েডের কাছাকাছি পৌঁছার পর জিং মিসাইলের বাটনটিতে চাপ দিতে চাচ্ছিল না। তার মাথায় তখন ওয়ের সাথে কাটানো কিছু মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল। তখন ওয়ে তার দায়িত্ব মনে করিয়ে বাটন চাপ দিতে বলে। আর কিছু সেকেন্ড পর একটা বড় বিস্ফোরণ হয়, আর সে অ্যাস্ট্রয়েড ছোট টুকরোয় বিভক্ত হয়ে পৃথিবীতে পড়তে থাকে, যেগুলোকে দেখতে তারার মতো লাগছিল, যেগুলোকে লক্ষ লক্ষ মানুষের সাথে কংও দেখতে পারছিল। ওয়ের মারা যাওয়াতে কং খুবই দুঃখী হয়ে পড়ে। তখন এই ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে তার ছোট বোনকে বলে আজ তারা তাদের ঘরে শুধু মুন ম্যানের জন্যই যেতে পারবে। আগামী 10 বছর ধরে সবার পরিশ্রমের বদলে পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে আসে। স্পেস প্রোগ্রামের নতুন চেয়ারম্যান মেসি সবাইকে বলে মানুষরা আবার চাঁদে যাবে। আর এদিকে জিং চাঁদে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, যেখানে পৌঁছাতেই সে ওয়ের এখানে কাটানো দিনগুলো দেখতে পাচ্ছিল, যেগুলো দেখে তার চোখে পানি চলে আসে। এরপর সে তার একজন সাথীর সাথে পৃথিবীর দিকে তাকিয়ে বলে 10 বছর আগে বিস্ফোরণ হওয়া সেই অ্যাস্ট্রয়েডের অংশগুলো এখন পৃথিবীর চারিদিকে একটা রিংয়ের মতো ঘুরছে, যেটা সব সময়ের জন্য তাদের মুনম্যানের কথা মনে করিয়ে দিবে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অল করে রেখো, যেন মাস্টারপিস মুভি সিরিজগুলো মিস না হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।